হিমালয়ের গভীরে মেঘেরও অনেক ওপরে লুকিয়ে আছে বরফে ঢাকা এক হ্রদ। কিন্তু এটা শুধু বরফ আর পাথরের রাজ্য নয়, এটা একটা অমীমাংসিত রহস্যের সমাধিস্থল। শতাব্দীর পর শতাব্দী ধরে এর হিমশীতল জল বুকে চেপে রেখেছে শত শত মানুষের এক করুণ পরিণতির গল্প। দেখুন একবার রূপকুণ্ডের এই রুক্ষ শান্ত সৌন্দর্য। ভারতের উত্তরাখণ্ডে প্রায় ৫,০২০ মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদটা দেখলে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু এর এই শান্ত সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যি, যা একে দিয়েছে এক ভুতুড়ে নাম, কঙ্কাল হ্রদ। তো কি ঘটেছিল এখানে? কারা ছিলেন এই হতভাগ্য মানুষেরা, আর কিভাবেই বা তাদের এমন পরিণতি হলো? এই প্রশ্নগুলোই কিন্তু দশক দশক ধরে বিজ্ঞানী আর অভিযাত্রীদের ভাবিয়ে তুলেছে। চলুন আজ সেই রহস্যেরই পর্দা তোলার চেষ্টা করা যাক। যে কোনো রহস্যের গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? চলুন আমরা সেই সময়ে ফিরে যাই যখন প্রথমবার এই হারিম করা দৃশ্যটা মানুষের চোখে পড়ে আর জন্ম দেয় নানা জল্পনা কল্পনার। সালটা ছিল ১৯৪২। বিশ্বজুড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলছে। ঠিক তখনই এক বনরক্ষক এই ভয়ঙ্কর দৃশ্যটা আবিষ্কার করেন। ব্রিটিশ শাসকরা তো আতঙ্কে ভেবেই বসল যে এটা হয়তো ভারতে গোপনে ঢুকে পড়া জাপানি সৈন্যদের একটা দল। কিন্তু প্রাথমিক তদন্তেই সেই ধারণাটা একদম ভুল প্রমাণিত হলো। হাড়গুলো পরীক্ষা করে বোঝা গেল এই কঙ্কালগুলোর গল্প আসলে আরও অনেক পুরনো আর অনেক বেশি জটিল। বিজ্ঞানের আলো পৌঁছানোর অনেক আগে এই ট্র্যাজেডির ব্যাখ্যা এসেছিল স্থানীয় লোককাহিনী থেকে। চলুন সেই কিংবদন্তিটাই শোনা যাক, যেখানে পুরাণের সঙ্গে মিশে আছে এক ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত। এখানকার সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তিটা কনৌজের এক রাজাকে নিয়ে। বলা হয় রাজা যশোধবল তার বিশাল দলবল নিয়ে এই পবিত্র ভূমিতে তীর্থ করতে এসেছিলেন। কিন্তু তাদের জাঁকজমক আর অশোভন আচরণে স্থানীয় দেবী নন্দা দেবী প্রচণ্ড রেগে যান। আর দেবীর সেই ক্রোধের পরিণাম? স্থানীয় লোককানে এর এক ভয়ঙ্কর বর্ণনা পাওয়া যায়। দেবী নাকি তাদের ওপর লোহার মতো শক্ত শিলাবৃষ্টি করেছিলেন। কিন্তু এই কথাটা কি শুধুই একটা পৌরাণিক কল্পনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক সত্যের ইশারা? কিংবদন্তির জগৎ থেকে চলুন এবার আমরা প্রবেশ করি ফোরেনসিক বিজ্ঞানের জগতে। প্রথম বড় বৈজ্ঞানিক তদন্তে এমন এক তত্ত্ব সামনে এলো যা ওই লোককথার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। আর তখন মনে হচ্ছিল, যাক, রহস্যটা সমাধান তাহলে হয়েই গেল। তদন্তের শুরুটা হলো মূল প্রমাণ অর্থাৎ কঙ্কালগুলো দিয়েই। বিজ্ঞানীরা যখন খুলিগুলো পরীক্ষা করলেন, তারা এক অদ্ভুত ধরনের আঘাতের চিহ্ন দেখতে পেলেন। এ গভীর ফাটলগুলো কোনো তলোয়ার বা বর্ষার মতো চেনা অস্ত্রের আঘাতে তৈরি হয়নি। বিজ্ঞানের ভাষায় এই আঘাতগুলোকে বলে ডিপ্রেসড ফ্র্যাকচার। এই ধরনের ফ্র্যাকচার তখনই হয় যখন কোনো ভোঁতা, গোল আর ভারী বস্তু প্রচণ্ড গতিতে মাথার উপর আছড়ে পড়ে, ঠিক যেমনটা হতে পারে বিশাল আকারের সব বরফশিলা বা শিলাবৃষ্টির ক্ষেত্রে। দেখুন, ফরেনসিক অনুসন্ধানের ফলাফলগুলো কিন্তু একদম পরিষ্কার ছিল। আঘাতগুলো মাথার ঠিক ওপরে, যার মানে আক্রমণটা আকাশ থেকেই এসেছিল। আর আঘাতের ধরন দেখে বিজ্ঞানীরা আন্দাজ করলেন যে বস্তুটা দিয়ে আঘাত করা হয়েছে তা প্রায় একটা ক্রিকেট বলের আকারের। সব প্রমাণই কিন্তু একটাই দিকে ইশারা করছিল, এক ভয়াল শিলাঝড়। তো গল্পটা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছিল নবম শতাব্দীর একদল তীর্থযাত্রী, যারা এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিলেন। কয়েক দশক ধরে এটাই ছিল সত্যি। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই আপাত সমাধান হয়ে যাওয়া গল্পটা এক নাটকীয় মোড় নিতে চলেছিল। আর তারপর এলো ২১ শতকের প্রযুক্তি। ২০১৯ সালের এক যুগান্তকারী জেনেটিক গবেষণা রূপকুণ্ডের এই প্রায় সমাধান হয়ে যাওয়া গল্পটাকে একেবারে নাড়িয়ে দিল। ডিএনএ প্রমাণ এক নতুন এবং আরও জটিল রহস্যের দরজা খুলে দিল। ফলাফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য। কঙ্কালগুলো কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ছিলই না। জেনেটিক বিশ্লেষণ দেখালো যে তারা আসলেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হলেও একটা বড় অংশ ছিল পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের, যেমন আজকের গ্রিস বা ক্রিটের মানুষ। ভাবুন একবার, হিমালয়ের গভীরে ভূমধ্যসাগরের মানুষ, এটা কিভাবে সম্ভব? কিন্তু আসল বোমাটা ফাটল কার্বন ডেটিংয়ের ফলাফল আসার পর। জানা গেল এই মৃত্যুগুলো কোনো একটা ঘটনায় ঘটেনি। এদের মধ্যে সময়ের ফারাক ছিল প্রায় ১,০০০ বছরের। দক্ষিণ এশীয়দের মৃত্যু হয়েছিল প্রায় ৮০০ খ্রিস্টাব্দে, আর ভূমধ্যসাগরীয়দের মৃত্যু হয় অনেক পরে, প্রায় ১৮০০ খ্রিস্টাব্দে। ১,০০০ বছরের ব্যবধান। এর সাথে সাথেই ওই একটা মাত্র বিপর্যয় তত্ত্বটা ধুলোয় মিশে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো?
এই তুলনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ধারণা কতটা বদলে গেছে। আগে আমরা ভাবতাম একটাই দল, একটাই ঘটনা, আর এখন আমরা জানি এখানে অন্তত 3টি ভিন্ন জেনেটিক গোষ্ঠী ছিল, আর তাদের মৃত্যু হয়েছে হাজার বছরের ব্যবধানে অন্তত 2টি ভিন্ন ঘটনায়। তার মানে একটা রহস্যের সমাধান হওয়ার বদলে ডিএনএ প্রমাণ আমাদের আরও অনেক গভীর আর জটিল কিছু নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। রূপকুণ্ডের আসল রহস্যের খেলাটা হয়তো সবে শুরু হলো। সবচেয়ে বড় আর অবাক করা প্রশ্নটা হলো 19 শতকে গ্রিস বা ক্রিটের মতো জায়গা থেকে একদল মানুষ হিমালয়ের এই দুর্গম হ্রদে ঠিক কী করছিলেন? তারা কি তীর্থযাত্রী ছিলেন, নাকি ব্যবসায়ী, নাকি কোনো অজানা অভিযানের সদস্য? আর রহস্যটা তো শুধু ভূমধ্যসাগরীয়দের নিয়েই নয়। কি এমন অদ্ভুত ব্যাপার যে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জায়গার মানুষ ভিন্ন ভিন্ন সময়ে ঠিক এই একটা নির্দিষ্ট স্থানেই এসে তাদের মর্মান্তিক পরিণতির শিকার হলো? একবার ভাবুন তো, এমন একটা দুর্গম জায়গায় 1000 বছরের ব্যবধানে দুটো আলাদা বিপর্যয় ঘটার সম্ভাবনা কতটা? এটা কি শুধুই এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা, নাকি এই জায়গার মধ্যেই এমন কিছু আছে যা বারবার মানুষকে এখানে টেনে এনেছে আর মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে? শেষ পর্যন্ত আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে কোনো নিশ্চিত উত্তর নেই, আছে শুধু আরও গভীর কিছু প্রশ্ন। রূপকুণ্ড আমাদের শেখায় যে ইতিহাস কোনো বইয়ের শেষ পাতা নয়, এটা একটা চলমান অনুসন্ধান। এই সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে সব পরিসংখ্যান আর ডিএনএর ঊর্ধ্বে এই রহস্যের একটা মানসিক দিকও আছে। এখানে প্রায় 800 জন মানুষ চিরনিদ্রায় শুয়ে আছেন, যাদের প্রত্যেকের একটা জীবন ছিল, স্বপ্ন ছিল, গল্প ছিল, যা এখন সময়ের অতলে হারিয়ে গেছে। রূপকুণ্ড আমাদের ইতিহাস নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেটা হলো নতুন বিজ্ঞান এমন সব গল্পের গভীর আর জটিল স্তরও খুলে দিতে পারে যা আমরা একসময় সমাধান হয়ে গেছে বলেই ধরে নিয়েছিলাম। এই অবিশ্বাস্য গল্পটা আমাদের একটা দারুণ চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি রূপকুণ্ডের মতো একটা সমাধান হয়ে যাওয়ার রহস্যকে নতুন করে লেখা যায়, তাহলে আমাদের জানা ইতিহাসের আরও কত অধ্যায় হয়তো বিজ্ঞানের নতুন আবিষ্কারের অপেক্ষায় প্রহর গুনছে।